কথাগুলো বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আসিফ। আর আমি ঠায় দাঁড়িয়ে পড়ি, পাথর মূর্তির মতো নিজেকে বাকরুদ্ধ মনে হচ্ছে আমার। কিছু বলার ভাষা নেই আমার এই মুহূর্তে, শুধু বুক ফাটা চিৎকার হচ্ছে আমার। আমি নিজের দু হাতে কাপড়ের দুদিক শক্ত করে মুষ্টিবদ্ধ করে ঠোঁট কামড়ে নিজের কান্নাটা আটকে দাঁড়িয়েছিলাম আসিফের সামনে। আসিফ আমাকে নিচের দিকে তাকিয়ে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে আবারও আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার মাথায় আগের থেকে অনেক সমস্যা ছিল। আপনি নাকি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ঘায়েল হয়েছিলেন আগেও একবার। আমার জানা মতে বয়স যখন 12 বছর তখন নাকি আপনার পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোথায়, আর সেখান থেকে পরিবার নিয়ে ফেরার সময় আপনাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টে আপনি আপনার পরিবার থেকে দূরে চলে যান এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। আপনাকে রিশান নামক একটা ভদ্রলোক সরকারি হসপিটালে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করে তারপর মিস নিদ্রিসের আশ্রমে রেখে যায়, মানে মাদ্রাসার আশ্রমে আর কি। আর সেখানে আপনি তৃপ্তি নামে পরিচিত হয়ে সবার সাথে থাকেন। পরিচিত হন কেয়া আর বর্ষার সাথে। কেয়া বর্ষা ছোট থেকেই ওই আশ্রমে ছিল। আপনি দীর্ঘ 4 বছর ওই আশ্রমে ছিলেন। এর মতোই ভাইয়ের সাথে আপনার পরিচয় হয়, তারপর ভালোবাসা। ভাই আপনার সাথে পরিচয় হওয়ার পরে কিছু মাস পর আপনার আসল পরিচয় খুঁজে বের করে, কিন্তু আপনার স্মৃতিশক্তি না থাকায় আপনাকে আপনার পরিবারের কাছে পাঠাতে পারেননি। কারণ ডক্টররা বলেছিলেন আপনি নিজের থেকে যদি কোনো কিছু মনে করতে না পারেন তো আপনাকে জোর করে কিছু না মনে করিয়ে দিতে। যদি তা করেন তাহলে আপনি অতিরিক্ত চাপে কোমায় চলে যেতে পারেন। কারণ আপনাকে সরকারি হসপিটালে রেখে চিকিৎসা দেওয়ার ফলে আপনার মাথায় জমাট বেঁধে থাকা রক্তগুলো রয়ে গেছিল। আর তার জন্য চাইলেও হৃদ খান আপনাকে আপনার পরিবারের কথা মনে করিয়ে দিতে পারতো না। আবার চাইলেও সেটা অপারেশন করাতে পারতো না। ডক্টর বলেছিলেন যদি তখন আপনাকে অপারেশন করানো যায় তখন আপনাকে হারানোর চান্স থাকবে 95%। ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি হবে। সবকিছু চিন্তা ভাবনা করে হৃদ ভাইয়াকে চুপ থাকতে হয়। এখন অবধি সবই ঠিক ছিল হৃদ খানের লাইফে, কিন্তু বিপত্তি সৃষ্টি হয় তখন যখন আপনি 6 মাস কোমায় থাকার পর চোখ খুলে তাকান। আপনার মাথায় অপারেশনের পর 6 মাস আপনি কোমায় ছিলেন। এই 6টি মাস আপনাকে অবজারভেশনে রাখা হয়, কিন্তু যখন আপনার হুঁশ ফিরে আসে তখন আপনি কাউকে চিনতে পারছিলেন না, এমনকি হৃদ খানকেও না। আপনার আগের স্মৃতিশক্তি ফিরে আসে এবং পরিবারের কাছে যেতে পাগল হয়ে ওঠেন। আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে 1 সপ্তাহ শুধু ঘুম পাড়িয়ে রেখেছিলেন ডক্টর, কারণ তখন আপনার ব্রেনের শুধুই রেস্ট দরকার ছিল পরিপূর্ণভাবে। আপনি যখনই হুঁশে আসতেন তখনই পাগলামো করতেন, পরিবারের কাছে যেতে এতটাই পাগলামো করতেন আপনার আশেপাশে কে ছিল সেটা দেখার প্রয়োজনও মনে করতেন না। আপনি যদি একটি বার পাশে তাকাতেন তাহলে দেখতে পারতেন হৃদ খানের নিঃস্বতা, অসহায়ত্ব, কষ্ট। আপনার পাগলামো দেখে শুধু নীরব দর্শকের নিজের অসহায়ত্বটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতো পাশে। ডক্টর আর নার্সরা আপনাকে বোঝানোর চেষ্টা করতো। অবশেষে আপনাকে থামাতে না পেরে হৃদ খান আমার মাধ্যমে লোক দিয়ে আপনাকে বাসায় পৌঁছে দেয়, যারা আপনার নকল মা বাবা সেজে আপনার আসল মা বাবার কাছে নিয়ে যায়। তারা আপনার অতীত সম্পর্কে সবটাই বলেছিল আপনার পরিবারকে, শুধু এতটা মিথ্যে বলেছিল যে আপনাকে তারা বাঁচিয়েছে। হৃদ খানের নামটা তাদের নিতে না করা হয়েছিল সেদিন। আর সেদিন পর থেকে আপনি দিব্যি নিচের মতন করে বাঁচতে শুরু করেন। আর কেউ একজন আপনার জন্য রোজ ঢুকে ঢুকে মরছিল, আর সেটা অন্য কেউ নয়, হৃদ খানই ছিল। আসিফের কথাটা সম্পূর্ণ শেষ শুনে ঠাস করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি আমি। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে, হৃদ খানের অপরাধী মনে হচ্ছে আমার। আমার চারপাশে এত কিছু হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। আমাকে মাটিতে বসতে দেখে আবারও আস্তে করে বলে ওঠে, আপনি কখনো কিছু লক্ষ্য করে দেখার প্রয়োজন বোধ করেননি। যদি আপনি ভালো করে চারপাশটা সব কিছু লক্ষ্য করতেন তো আপনার চোখে সব কিছুই ধরা পড়তো। আপনি নিজেই নিজের উত্তর পেতেন। আজ আপনাকে এখানে দাঁড়াতে হতো না। হৃদ খান খুব বেশি অসহায় ছিল আপনাকে নিয়ে, তাই চাইলেও কিছু বলতে পারতো না আপনাকে। হৃদ খান যদি আপনাকে কিছু মনে করানোর চেষ্টা করতো তো আপনার মাথায় সেটা চাপ পড়তো দ্বিগুণ। ডক্টর বলেছে ভাইকে যাতে আপনাকে কোনোভাবেই যেন আপনার অতীতটাকে মনে করানোর চেষ্টা না করা হয়। যদি করে তো আপনাকে হারাতে হবে। আর আপনি যদি নিজে থেকে খুঁজে বের করেন তাহলে সেটা আপনি পারবেন। তখন আপনার ব্রেনে অতটা চাপ পড়বে না, কারণ আপনার ব্রেনই আপনাকে সমর্থন করবে সব কিছুতে। আর সেজন্যই ভাই চুপ করে থাকতো সব কিছুতে। আসিফের কথার মধ্য দিয়ে আমি ঠোঁট কামড়ে কান্না আটকে নিচের দিকে তাকিয়ে থেকে কান্না সিক্ত কণ্ঠে বলে উঠি, আমি কিছু মনে করতে পারছি না কেন ভাইয়া? আমার যদি একটা অতীত থাকে তাহলে সেই সম্পর্কে হালকা হলেও তো মনে থাকার কথা। আমি একেবারেই কিছু মনে করতে পারছি না কেন? আমার এমন কথায় আবারও আসিফ বলে ওঠে, কারণ আপনার ব্রেইন মাথায় দুইবার দুইবার আঘাত পাওয়ার ফলে আপনার মস্তিষ্কের রক্ত জমাট বেঁধেছিল। সেই রক্ত অপারেশন করে পরিষ্কার করলেও পুরোপুরিভাবে সরাতে পারেননি ডক্টর, যার ফলে ব্রেন থেকে অতীতের সব কিছু মুছে গেছে একেবারে। চাইলেও আপনি সেটা মনে করতে পারবেন না কোনোভাবে, কারণ আপনার ব্রেনে অতীতের কোনো কিছুই নেই। আসিফের কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি আসিফের সামনে। নিজের দুই হাতে মুখ চেপে ধরে ফোপাতে ফোপাতে বলে উঠি, আমার অতীতটা না হয় আমার কিছু মনে নেই, কিন্তু ওনার তো মনে ছিল আমাদের অতীতটা। তাহলে উনি কিভাবে পারলো রুদ্রকে আমার লাইফে আসতে দিতে? একটা বারও কি আমার কথাটা চিন্তা করলো না? হুম, চিন্তা করছে, খুব বেশি চিন্তা করছে।
আপনি যখন আপনার পরিবারে ফিরে এসেছেন আর আপনার পরিবার যখন আপনাকে ফিরে পেয়েছে, তখন আপনাদের জীবনে সুখের অভাব ছিল না। কিন্তু হৃদ ভাইয়ের জীবনে ছিল অশান্তির ঢেউ, আর তার রেস ধরেই হৃদ খান সবসময় আপনাকে নজরে নজরে রাখতো লোক লাগিয়ে। আপনার ভাইকেও লোক লাগিয়ে নিজের অফিসে চাকরি দেয় হৃদ খান, যাতে করে খুব সহজে আপনার অবধি পৌঁছাতে পারে। আর বাকি রইল রুদ্র ভাই। তো রুদ্র ভাই আপনাকে দেখে 1 বছর আগে কোনো একটা মেলায় আপনি আপনার পরিবারের সাথে মেলায় গিয়েছিলেন, আর সেখান থেকে রুদ্র ভাই আপনাকে দেখে নিজের জন্য পছন্দ করে, আপনাকে পাগলের মতন ভালোবাসতে শুরু করে, আর সেটা প্রথম প্রকাশ করে নিজের হৃদ খানের কাছেই। রুদ্র ভাই আপনাকে ছাড়া নাকি থাকতে পারবে না, আপনাকে ওনার চাই চাই। এই থেকে রুদ্র ভাইও আপনাকে মাঝে মধ্যে ফলো করতো। হৃদ খান সবকিছু দেখেও চুপ থাকতো, আসলে চুপ থাকতে হতো। একদিকে ভাই তো অন্যদিকে ভালোবাসা, কাউকে ফেলতে পারতো না। আপনার বয়সও অল্প হয়ে কিছু করতে পারছিল না, কিন্তু যখন আপনার বয়স 18 হয় তখনই আপনাকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ে করে ভাইয়ের সমস্যা হচ্ছে না, আপনার বিয়েটাকে না মানা দিন দিন আপনি পাগলামো করা, রুদ্র ভাইকে বিয়ে করার জন্য খুশির ভাবটা প্রকাশ করা, সব কিছুই ছিল হৃদ খানের জন্য হতাশাজনক মুহূর্ত। হৃদ খান চাইলেই সবাইকে সব কিছু বলতে পারতো, কিন্তু আপনার ক্ষতি হবে ভেবে চুপ থাকতো। আর হৃদ খানের সেই চুপ করে থাকাটা কাল হয়ে দাঁড়িয়েছিল নিজের জীবনে। কথাগুলো বলেই থামে আসিফ। দাঁড়িয়ে থেকে আমার দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে করুণ কণ্ঠে বলল, আমি হৃদ খানকে খুব কাছে থেকে চিনি। হৃদ খানের যতটুকু করার সে করবে আপনার জন্য, কিন্তু এরপরের কদমটা আপনাকেই নিতে হবে, আপনাকে ঠিক করতে হবে আপনি কি করবেন। এখন সবটা আপনার হাতে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজ আসি ভাবি, ভালো থাকবেন। কথাগুলো বলেই আসিফ আমাকে এক পলক দেখে বিনা বাক্য ব্যয়ে হনহনিয়ে চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আমি একা ছাদের উপর বসে বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠি, নিজের দু হাতে মুখ চেপে ধরি। কি করব আমি এখন? কি করা প্রয়োজন আমার? উনি আমাকে 3 বছর ধরে ভালোবেসে এসেছে নীরবে। আমার জন্য প্রতিনিয়ত এত কষ্ট পোহাতে হচ্ছে, আর আমি, হ্যাঁ, আমিও হৃদ খানকে এখন ভালোবাসতে শুরু করেছি। কিন্তু এত কিছুর মধ্যে আমি রুদ্র বা আমার পরিবারকে কি জবাব দেব? মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে আসিফ। ড্রাইভিং সিটে বসে বাম হাতে ফোনটি তুলে নেয় সে। পূর্ব থেকেই চলা কল লাইনটি এক পলক দেখে নেয় সে। 1 ঘন্টা 9 মিনিটের কলটি দেখে আস্তে করে কানে তুলে নেয় আসিফ। কানে ধরেই কোনো রকম ভনিতা ছাড়াই স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, ভাই, আপনার কথা মতন কাজ করা হয়ে গেছে। আসিফ কথাটা বলার সাথে সাথে হৃদ ফোনের ওপাশে বাঁকা হাসে। পরে রহস্যময় কণ্ঠে বলল, চলে আয় বাসায়, বাকিটা এবার হৃদকে করতে দে। হৃদের কথায় আসিফ সাথে সাথে সম্মতি প্রকাশ করে বলে ওঠে, জি ভাই। কথা শোনার সাথে সাথে হৃদ কোনো রকম বাক্য না বয়ে আসিফের কলটি কেটে দেয়। হৃদ নিজের ফোনের দিকে এক পলক তাকিয়ে রহস্যময় হাসে নিজে নিজেই। হাতে থাকা ফোনটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়িয়ে চলে আসে ব্যালকনিতে। প্রায় সকাল হয়ে এলো বলে চারপাশে হালকা হালকা আলো ছড়িয়ে পড়েছে। হৃদ নিজের রুমে কাঁচ বিশিষ্ট দেয়ালের সামনে দাঁড়িয়ে পড়ে একটা হাত আলতোভাবে রাখে সেখানটায়, অন্য হাত নিজের পকেটে গুজিয়ে তাকায় হালকা আবছা আলোময় আকাশের দিকে। নিজের দৃষ্টি আকাশের দিকে স্থির করে রহস্যময় ভাব নিয়ে নিজেই নিজের অজান্তে বলে ওঠে, সাতরাজ খেলায় কার জিত কার হার হলো সেটা দেখার বিষয় না, সেটা কেউ দেখতেও চায় না। মুখ্য বিষয় হচ্ছে কে রাজাকে মেরে রানী হাজির করলো সেটা। কথা বলেই হৃদ বাঁকা হাসে। নিজের কোন খেলায় কাকে মার দেবে সেটা একমাত্র হৃদই বলতে পারে। হৃদের মাথায় কি চলছে একমাত্র হৃদ নিজেই জানে। এমনি কথাগুলো ভেবেই ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে হৃদ। টানা 2 ঘন্টা জায়গায় দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘাট ঘুরিয়ে নিজের রুমে টাঙানো বড় দেয়াল ঘড়িটার দিকে তাকায় হৃদ। সকাল 6টা ছুঁই ছুঁই। ঘড়িটার দিকে কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে নিয়ে আস্তে করে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। টানা 30 মিনিট লাগিয়ে গোসল সেরে রুমে এসে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে পড়ে হৃদ। সময় নিয়ে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হয় ডাইনিং টেবিলের উদ্দেশ্যে সকালে নাস্তা করার জন্য। হৃদ বুঝতে শেখার পর থেকে কখনো এত সকালে ওঠেনি, আর এই সকালে কিছু খাওয়া তো দূরের বিষয়। তবে আজ অন্য দিনের তুলনায় আজকে দিনটা একটু ভিন্ন রকম হৃদের কাছে। নিজের লক্ষ্যমাত্রা স্থির করে সবার উদ্দেশ্য সকালের লোক দেখানো নাস্তা টেবিলে বসতে যাচ্ছে হৃদ। নাস্তা করাটা একটা বাহানা মাত্র, চারপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, সেই সাথে নিজের কার্যসিদ্ধি করতে লোক দেখানো নাস্তা টেবিলে বসা। হৃদ নিজের চেয়ারটা টেনে বসতেই চোখ তুলে তাকায় উপস্থিত সবাই। ভূত দেখার মতো চমকে উঠে হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে।
হৃদ সেদিকে ততটা মনোযোগী না হয়ে নিজের প্লেট উল্টাতে থাকে। হৃদকে সাত সকালে নাস্তা টেবিলে বসতে দেখে আশ্চর্য হন রুদ্র, আরাফ খান, হেনা খান ও রুদ্রের বাবা। মার সাথে নিধি ও তার বাবা মা উপস্থিত সবাই। তবে সবার আশ্চর্য হওয়ার সাথে সাথে বেশ খুশিও হন তাদের ছেলের পরিবর্তন লক্ষ্য করে। বিয়ে হলে আরও পরিবর্তন আসতে পারে, এটা সেটা চিন্তা করে হেনা খান আদরে গদগদ হয়ে বলে ওঠে, আজ এত সকাল সকাল নাস্তার টেবিলে আমার সোনা বাবা। যাক, আমি তো ধন্য, আমার সোনা বাবার পরিবর্তন আসতে চলেছে। হেনা খানের কথায় হৃদ নিজের রহস্যতা নিয়ে এক কথায় বাক্যে বলে ওঠে। তা তো বটে। হৃদের কথায় হেনা খানের সাথে সাথে উপস্থিত সবাই উল্টোটা বুঝল। সবার ধারণা হৃদ নিধিকে বিয়ে করছে বলে তার এই পরিবর্তনের সাথে এই কথাগুলো বলছে। নিধি হৃদের কথায় লাল হয়ে লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে পড়ে। নিধি এই লজ্জা লাল হওয়া ফেস্টে চোখ এড়ায়নি কারোই। রুদ্র এক পলক নিধিকে দেখে নিজের প্লেটের নাস্তা নিজের মুখে তুলে দিতে দিতে দুষ্টুমি করে হৃদকে উদ্দেশ্য করে বলল, এখন তো আমাদের হৃদ খানের পরিবর্তন দেখার পালা। সবে তো শুরু হলো বিয়ে, করতে না করতেই পরিবর্তন এসে পড়েছে। বিয়ে করলে তো আমাদের হৃদ খান আর আমাদের থাকবে না, পুরোটাই তার বউয়ের হয়ে যাবে। বউকে ভালোবাসা খারাপ কিছু নয় রুদ্র। হৃদের এমন সমর্থনমূলক বাণীতে আরও উৎসাহ পায় রুদ্র। সেও নিজের কথার ছলে বলে ওঠে, বাবা, আমি কখন বললাম বউকে ভালোবাসলে খারাপ কিছু? অবশ্য বউকে ভালোবাসা ভালো লক্ষণ, তাই না রে নিধি? নিধিকে খোঁচা মেরে কথাটা বলল রুদ্র। লজ্জায় লাল হওয়া ফেসটা এবার আরও বেশি টকটকে লাল হয়ে উঠেছে নিধির। সবার সামনে হৃদ এইভাবে নিধিকে লজ্জায় ফেলবে সেটা কখনোই ভাবেনি নিধি। ভাববে বা কী করে? হৃদ তো কখনোই নিধির সাথে প্রেমময় কথা বলেনি। তাহলে আজ বুঝবে কি করে যে হৃদ হঠাৎ করেই সবার সামনে তাকে বলবে তাকে সে ভালোবাসে? এটা কি ভাবা যায় নাকি? নিধি লজ্জায় মরিমরি ভাব নিয়ে টেবিলের সাথে মিশে যাচ্ছে। উপস্থিত সবাই হৃদের কথায় মুচকি মুচকি হাসতে থাকে আর বিষয়টা উপভোগ করতে থাকে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হওয়া ব্যক্তিটি হলো হেনা খান। অবশেষে তিনি হৃদের সুখটা দেখে যেতে পারবেন, সেটাই চিন্তা ভাবনা করে এতটা আবেগ আপ্লুত হয়ে উঠেছে। রুদ্র কথাটা বলে আবারও চোখ তোলে নিধির দিকে। নিধি অবস্থাটা বুঝতে পেরে খেয়ালি করে আবারও বলল, বুঝলি নিধি, তোর তো সাত কপালের ভাগ্য। ভাবা যায় দা হৃদ খান মানে আর কে? তোকে তার সব পরিবারের সামনে ডিরেক্ট প্রপোজ করে বসলো। তুই ভাগ্য করে স্বামী পেয়েছিস বলতে হবে। রুদ্রের এমন কথায় হৃদ নাস্তা খেতে খেতে চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। এক হাতে টিস্যু পেপার নিয়ে ঠোঁটে লেগে থাকা আংশিক খাবারটা মুছতে মুছতে একটা ভ্রু উঁচু করে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোকে কে বললো আমি নিধিকে ভালোবাসি? আমার জানা শর্তে আমি কখনোই নিধির কথা উল্লেখ করিনি। তাহলে তুই কিভাবে শিওর হচ্ছিস সেটা নিয়ে? হৃদের এমন কথায় আকাশ থেকে পড়ল মনে হয় ডাইনিং টেবিলের উপস্থিত সবাই। নিধির লজ্জা মাখানো ফেসটি মুহূর্তে এক ঝাঁক কালো মেঘ এসে ঢেকে যায়। সবাই হৃদের এমন কথায় আশ্চর্য হয়ে খাবার ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। হৃদ কি বলতে চাইছে এই মুহূর্তে কেউ কিছুই বুঝতে পারছে না, আর হয়তো বোঝাতে চায়ও না কেউ। এসব কথা কোনো মানেই হয় না। রুদ্রের ক্ষেত্রেও তাই। হৃদের কথার মানেটা বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে রয়, কিন্তু বেশ খানিকটা সময় না থেকে রুদ্র হৃদের কথাটা বোঝার জন্য সাথে সাথে কপাল কুঁচকে দ্রুত প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, মানে তুই তো এখনো বললি যে তুই তোর বউকে ভালোবাসিস, আর তুই তোর বউ নিধিই হবে, তাই না? তাহলে রুদ্রের কথায় হৃদ কোনো রকম ভনিতা ছাড়াই বলল, রুদ্র, আমি এখানে বউয়ের কথাটা মেনশন করেছি, মানে আমার বউকে ভালোবাসি, কিন্তু নিধি আমার বিয়ে করা বউ নয়। তাহলে এটা মনে হয় এবার স্পষ্ট তোর কাছে? হৃদের এমন খাপছাড়া কথায় একজন এবার রাগে ফেটে পড়বে ভাব। আজ বাদে কাল নিধির সাথে যার বিয়ে সে বলছে তার বউ অন্য কেউ, নিধি নয়। এমন গাঁজাখোর টাইপ কথা কি মানার মতো নাকি? হৃদের এমন কথায় সবাই স্থির থাকতে পারছে না। কাল সকাল হলেই নিধির সাথে তার বিয়ে, আর সে আজ সকালেই বলছে নাকি সে তার বউকে ভালোবাসে, নিধি নয়। বউ কি ওর আজ সকালেই আকাশ থেকে টপকালো নাকি ওর জন্য? এটা কি গাঁজাখোর টাইপ কথা নয় কি? হেনা খানের চিন্তা ভাবনার সাথে হৃদের এমন কথায় তীব্র প্রতিবাদ জানাতে খানিকটা রাগান্বিত ফেসে চাপা সুরে বলল,
রিত, তোর কি মনে হচ্ছে না তুই তোর হেয়ালি পূর্ণাটা একটু বেশি করে ফেলছিস? কোথায় কি বলতে হবে সেটা তোর দিন দিন লোপ পাচ্ছে। আর তাছাড়া নিধির সাথে আজ বাদে কাল তোর বিয়ে, সেই সুবাদে নিধি তোর বউ, মানে আজ হবু বউ, কাল শুধু বউ হবে তোর। হেনা খানের কথায় হৃদ হালকা বিরক্তি নিয়ে বলে ওঠে, হ্যালিপনার চিন্তাভাবনা তোমাদের থাকতে পারে, কিন্তু সেটা আমার কোনো কালেই ছিল না। দাদি, আমি হবু বউয়ের কথা বলিনি, আমি শুধু বউয়ের কথাটাই মেনশন করেছি। তাহলে এখানে নিধি কোত্থেকে আসবে? নিধি তো আমার বউই নয়। আমি আমার বউকেই বউ বলছি, অন্য কাউকে নয়। হৃদের এমন কথায় রেগে ফেটে পড়বে ভাব হেনা খানের। তাই তিনি রেগে নাক মুখ শক্ত করে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মানে তুই কি এখন বলতে চাইছিস তোর বিয়ে করা বউ আছে? কোন রকম ভনিতা ছাড়া বলে ওঠে হৃদ। বলতে চাইছি কখন, সেটাই তো বললাম। নাক মুখ শক্ত করে বলল, মানে তোর বউ আছে? নিজের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, হুম। কি? দাদির উচ্চ চিৎকারে চোখ তুলে তাকায় হৃদ। চোখ মুখে হালকা বিরক্তি ভাব নিয়ে এক পলক দেখে আবারও মুখে চামচ নিয়ে নাস্তা তুলে দেয় হৃদ। নিজের দাদির আর কোনো প্রশ্নের উত্তর দিতে প্রয়োজন বোধ না করায় আরাফ খান পাশ থেকে হঠাৎই রাগান্বিত ফেসে হৃদের দিকে তাকিয়ে কটমট করতে থাকে। তিনি এতক্ষণ যাবৎ হৃদের সব কথাগুলো নীরব দর্শকের মতো বসে বসে শুনেই যাচ্ছিল, কিছু না বলে। কিন্তু এখন হঠাৎ হৃদের চুপ করে যাওয়াতে ক্ষিপ্ত হন আরাফ খান। তিনি হৃদের অসম্পূর্ণ কথাটি সম্পূর্ণ করার তাগিদে রাগী ফেসে চাপা সুরে বলে ওঠে, রিদ, তুই কি জানিস তুই কি বলছিস? হুম। তার মানে তোর বউ আছে? হুম। হৃদের বারবার বউ আছে বলে সুমতি জানাতে দেখে মুহূর্তেই রুদ্র মনের সন্দেহ সৃষ্টি হয়। রুদ্রের ধারণা হৃদ নিধিকে বিয়ে করতে চায় না বলে হুট করেই প্ল্যানিং করে হৃদের বউ আছে বলে। তাই পাশ থেকে রুদ্র সন্দেহপূর্ণতা নিয়ে আরাফ খানকে বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে হৃদকে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে ওঠে, তাহলে কই তোর বউ? আমাদের সামনে প্রেজেন্ট কর তাকে। আমরা তো দেখি রিদ খান কাকে নিজের বউ বলে দাবি করছে। শিজ অন দ্য ওয়ে। হৃদের এমন কথা এবার মুহূর্তে কপাল কুঁচকে এলো রুদ্রের, কারণ হৃদ কখনোই এসব বিষয়ে মজা করে না। এবারও হয়তো তাই করছে না। তারপর কেন জানি রুদ্রের কিছুই ঠিক মনে হচ্ছে না, কোনো একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে। আর সেই জন্য রুদ্র নিজের ঘাড় দৃষ্টি নিক্ষেপ করে হৃদের ওপর, আর হৃদ তখনও চুপচাপ নিজের নাস্তা শেষ করায় মহাব্যস্ত। এমন একটা ভাবে খাচ্ছে যেন কিছু হচ্ছে না এখানে। এমন কথা এবার মুহূর্তেই কপাল কুঁচকে এলো রুদ্রের, কারণ হৃদ কখনোই এসব বিষয়ে মজা করে না। রুদ্র এই মুহূর্তে হৃদের ভাবমূর্তি বুঝতে চাইছে, হৃদ কি করতে চাইছে সেটা ধারণা করতে চাইছে। এই মুহূর্তে রুদ্রের মনে হচ্ছে হৃদ আর যাই করুক না কেন খুব বড় কিছু করতে চলছে, কারণ হৃদ খান ছোটোখাটো বিষয় কখনোই চিন্তা ভাবনাও করে না। তাই রুদ্রসহ উপস্থিত সদস্যবৃন্দরা সবাই হৃদের উপর ঘাড় দৃষ্টি স্থির করে রেখেছে খাবার ছেড়ে। সবার একটাই চিন্তা, হৃদ কি করতে চাইছে, কাকে নিজের বউ বলে দাবি করছে। আদৌ কি হৃদের বউ বলে কোনো প্রাণী আছে, নাকি মিথ্যা বলছে? সবাই এত এত কৌতূহল নিয়ে এক ঝাঁক প্রশ্নের ঝুলি নিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ সবার চিন্তা ভাবনা উপেক্ষা করে নিজের মতো করে বাকিটা নাস্তা শেষ করে উঠে হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। একটা বারের মতো পিছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেনি, কারণ হৃদ জানে এই মুহূর্তে সবাই তাকেই ঘাড় সন্দেহ দৃষ্টিতে দেখছে। তাকে নিয়ে সবাই ঝুড়ি ভরপুর প্রশ্ন সাজিয়ে রেখেছে, কিন্তু সেই মুহূর্তে কারো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। সময়ের সাথে সাথে সবাই সবটা জানতে পারবে। অযথা আগেভাগে বলে নিজের সময় নষ্ট করা ছাড়া অন্য কিছুই নয়। তাই সে চুপচাপ নিজের রুমের দিকে পদার্পণ করলো। হৃদকে চুপচাপ নিজের রুমের দিকে যেতে দেখেই হু হু শব্দে কেঁদে ওঠে নিধি। এতক্ষণ যাবৎ নিজের কান্নাটা চেপে রাখার চেষ্টা হৃদ চলে যাওয়াতে বিফলতায় পরিণত হয়। হৃদের প্রতিটা কথাই ছিল নিধির জন্য বেদনাদায়ক। হ্যাঁ, নিধি অনেকদিন ধরেই হৃদকে ভালোবেসে আসছে, আর সেই ভালোবাসার মানুষটার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে শুনেছে, সেটা নিধির জন্য স্বর্গসুখ মনে হয়েছিল। নিধি হৃদকে বহুবার ভালোবাসি কথাটা বলেও যখন কোনো প্রকার সম্পর্ক স্থাপন করতে পারছিল না হৃদের সাথে, তখন একটা সময় নিধি নিজ থেকেই চুপ করে যায় আর হৃদকে নিজের ভালোবাসি কথাটা কখনোই প্রকাশ করেনি।
অবশেষে হৃদের সাথে বিয়ে কথাটা যখন নিজের মার মুখ থেকে শুনেছিল নিধি 3 দিন আগে, তখন সে কতটা খুশি হয়েছিল সেটা নিধি নিজের মুখে যতটা প্রকাশ করবে ততটাই কম মনে হবে। কিন্তু আজ হৃদের কথায় মনে হচ্ছে নিধি আবারও অন্ধকারে বসবাস করছে, কারণ হৃদ তো কখনোই তার নয়, সে তো অন্য কারো। নিজের এমন চিন্তাভাবনার সাথেই হু হু শব্দ করে কেঁদে ওঠে নিধি। হঠাৎ করেই কান্নার হু হু শব্দ কানে আসতেই সবাই চমকে উঠে দ্রুত তাকায় নিধির দিকে। নিধিকে কান্না করতে দেখে দ্রুত সবাই উঠে এসে নিধির পাশে দাঁড়িয়ে পরে সান্ত্বনা দিতে। রুদ্রের মা, হেনা খান ও নিধি মা মিলে নিধিকে মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে আর বোঝানোর চেষ্টা করছে তারা হৃদের সাথে কথা বলবে, আর যে করেই হোক হৃদকে বুঝিয়ে কাল নিধির সাথেই হৃদের বিয়েটা দেবে। হৃদ হুট করে বিয়ে করতে চায় না বলে আজ এসব মিথ্যা নাটক সাজিয়েছে, নিজের বউ আছে বলে সেটা। হেনা খানের কথায় উপস্থিত সবাই সহমত প্রকাশ করলেও আরাফ খান ও রুদ্র চুপ করে দাঁড়িয়েছিল কপাল কুঁচকে। তাদের মাথায় ছিল অন্য চিন্তা ভাবনা, কারণ তারা দুজনেই জানে আর যাই হোক হৃদ কখনো এই বিষয়ে মিথ্যা বলছে না। কিন্তু হৃদ কিছু একটা বড় করতে চলেছে, কিন্তু সেটা কি হতে পারে সেটা নিয়েই রুদ্র আর আরাফ খানের এত শত চিন্তা। রুদ্র, হৃদ আর নিধির বিয়েটা একই বাড়ি থেকে হতে চলেছে। খান বাড়ি থেকেই হৃদ 3জনে বিয়ে হতে চলেছে। 3জনের বিয়েটা যেহেতু একই দিনে হচ্ছে, তাই হিনা খান চায় একই বাড়ি থেকে হোক বিয়ের অনুষ্ঠানটা। তিনি কারো বিয়েটা মিস করতে চান না। হৃদ যেমন ওনার নাতি হয়, তেমনি রুদ্রও ওনার নাতি, তাহলে কেন এক নাতির জন্য অন্য নাতির বিয়ে মিস করবে উনি? আর বাকি রইল নিধি। বিষয়টা তো হেনা খান চায় আলাদা আলাদাভাবে 2 জায়গায় গিয়ে বিয়ে করিয়ে আনতে, অনেক সময় ব্যাপার। তাছাড়া মেহমান লিস্টটা অনেক বড়, তাই এই 3জনের বিয়েটা যদি একই বাড়ি থেকে হয় তো অন্তত আর যাই হোক কিছুটা ঝামেলা কমে যাবে অনেকটা। হিনা খানের এমন যুক্তিমূলক কথায় একমত পোষণ করেন নিধির পরিবার ও রুদ্রের পরিবার, আর সেই সুবাদেই আজ সবাই এখানে উপস্থিত। বিয়ের সবগুলো অনুষ্ঠানই এই বাড়িতেই হয়েছে। পরপর 3 দিনের বিয়ের ফাংশন চুকিয়ে আজকের দিনে সবাই রেস্ট নিয়ে কাল বিয়েটা শেষ করবে এমন চিন্তা ভাবনা ছিল সবার। কিন্তু হুট করে আজ সকালে হৃদের এমন বোম ফাটা কথায় সব কিছু এলোমেলো পথে চলে যায়। সেইগুলো কিভাবে সামাল দেবে এই চিন্তা ভাবনায় বিভোর আরাফ খান ও রুদ্র। মায়া নিজের রুমের মধ্যে সকাল থেকে ঘাপটি মেরে বসে আছে চুপচাপ, না কারোর সাথে কোনো রকম কথা বলছে না কিছু খাচ্ছে। কেমন একটা উদাসীন ভাব হয়ে 2 পা ভাঁজ করে সেখানটায় নিজের মাথাটা গুজিয়ে বসে আছে চুপচাপ। মায়ার পঞ্চবান্ধবীরা মিলেও অনেক করে বলার পরও মায়া কোনো রকম তাদের প্রশ্নের উত্তর দিতে দিচ্ছে না, না কোনো কথা বলছে। সকাল থেকে প্রায় এমনটা হয়েই বসে আছে। একটা সময় মায়ার ওপর মায়ার পঞ্চবান্ধবীরা বিরক্ত হয়ে চলে যায় বাহিরের দিকে মায়াকে একা রেখে, কারণ মায়ার কড়া আদেশ হচ্ছে ওকে একটু একা থাকতে দিতে। টানা 4 ঘন্টা এইভাবে গাপটি মেরে বসে থেকে হুট করে উঠে চলে যায় বাথরুমের দিকে। লম্বা একটা শাওয়ার নিয়ে গোসল সেরে সাদামাটা একটা সাদা লং 3 পিস পরে বের হয়, লম্বা ভিজা হাঁটু অবধি চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে। এক পলক নিজের রুমটা পর্যবেক্ষণ করে নিয়ে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ে নিজের ঠিকঠাক সাজিয়ে তোলার জন্য। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে নিজের সাজানোর চেষ্টা করছে বারবার, কিন্তু বারবারই নিজেকে সাজানোর বৃথা চেষ্টা করেও সফল হতে পারেনি মায়া। পারবে বা কিভাবে? নিজের বুকের ভিতরটা বুক ফাটা চিৎকার করছে বারবার। কাকে বুঝাবে সেই কষ্টটা, কাকে বলবে? সেই বিয়েটা সে করতে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে, সে তার বিয়ে করা স্বামীর সাথে থাকতে চায়। কিন্তু কেউ কি বুঝতে চাইবে সব কথাগুলো? বোঝার মতো কি কেউ আছে তার? কথাগুলো ভেবেই মুহূর্তে 2 চোখ ভরে আসে মায়ার। দ্রুত নিজের চোখের পানিটা মুছতে নেবে, তখনই পিছন থেকে কেউ অতি আদরের সহিত বলে ওঠে, আমার মাটা কি তার কষ্ট লুকাতে চাইছে চোখের পানির আড়ালে? কি হঠাৎ কারো কথা কানে আসতেই চমকে ওঠে মায়া। দ্রুত নিজের চোখের পানিটা মুছে পিছন ফিরে তাকায়। ঘুরে তাকাতেই দরজার সামনে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরপূর্বক একটা হাসির রেখা নিজের ঠোঁটের উপর ঝুলিয়ে নিজের কষ্টটা আড়াল করে বলে ওঠে, বাবার খুব আদরের মেয়েকে কি কখনো কষ্ট লুকাতে হয় কিভাবে, সেটা কি তার বাবা শিখিয়েছে কখনো? তাহলে আজ কিভাবে কষ্ট লুকাবে? মেয়ের জোরপূর্বক হাসি দেখে আর চাপা সুরের কথা শুনে মুহূর্তেই ধীর পায়ে হেঁটে এসে কয়েক কদম রফিকুল ইসলাম। তিনি মেয়ের কষ্ট বুঝতে পারলেও কষ্টর কারণ কি সেটা না জানায় চুপ করে এসে বসে পড়ে মায়ের বিছানার উপর।
হাতে ইশারা করে মেয়েকে নিজের কাছে ডাকাতে মায়া কোনো রকম আপত্তি ছাড়াই চুপচাপ বাবার পাশে বসে পড়ে। রফিকুল ইসলাম এক হাতে মেয়ের মাথায় নিজের হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলে ওঠে। কি হয়েছে আমার মার? সে কষ্ট পাচ্ছে কেন? বাবার কথায় মায়া নিজেকে ঠিকঠাক করে নিজের বাবাকে দেখানোর জন্য খানিকটা চঞ্চলতা নিজের মধ্যে প্রকাশ করে হাসি হাসি ভাব নিয়ে বলল, ওই আমি কষ্ট পাচ্ছি, আমি একদম ঠিক আছি বাবা, তুমি দেখো আমায়। রফিক সাহেব মেয়ের মিথ্যে হাসি দেখে মুহূর্তে তিনি খানিকটা স্মিত হাসে। মেয়ে তার বড় হয়ে গেছে, মিথ্যা বলতে শিখে গেছে, তবে এতটা বড় হয়নি যে বাবা মার কাছ থেকে নিজের কষ্ট লুকাতে পারবে। তিনি মেয়ের চাপা কষ্ট বুঝতে পেরে আবারও মেয়ের মাথায় নিজের আদরের হাতটা বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, আমার মেয়ে কি এখনো তার বাবার সাথে মিথ্যা বলবে? সে কি এতটাই বড় হয়ে গেছে? ফেসে কৃত্রিম রাগ ঝুলিয়ে নিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি মোটেও মিথ্যা বলছি না বাবা, তুমি একটু বেশিই চিন্তা করছো আমায় নিয়ে। আমি কখনো তোমাদের সঙ্গে মিথ্যা বলি না। আমি জানি আমার মেয়ে কখনোই আমার সাথে মিথ্যা বলবে না, তাই তো মেয়ের কাছে আসা নিয়ে সত্যিটা জানতে চাইছি। কি হয়েছে? সে কেন কষ্ট পাচ্ছে? বাবার আকুতিমূলক কথায় মুহূর্তে নরম হয়ে আসে মায়া। নিজেকে মুহূর্তেই দুর্বল প্রকাশ করে বাবার কাঁধে মাথা রেখে কান্নাজড়িত কণ্ঠে আস্তে করে বলল, আমি কষ্ট পাচ্ছি না বাবা, আমি শুধু সময়ের বেড়া জালে আটকা পড়ে গেছি। কি করব বুঝতে পারছি না আমি। সময়টা যে আজ আমার অনুকূলে বাবা। মেয়ের কথার মানে খানিকটা বুঝতে পেরে তিনিও মেয়েকে সাপোর্ট করে শান্ত গলায় বলল, যেটা তোমার অনুকূলে চলেছে সেটা তুমি জয় করে তোমার প্রতিকূলে নাও। তোমার ইচ্ছাতেই সবকিছু, তোমার চাওয়াটার উপর অটল, সেটাই পরীক্ষা করার সময়। সময় এখনো তোমার পথ ঠিক করে দেয়নি। আমরা আমাদের পথ ঠিক করি আর সময় শুধু আমাদের মাধ্যমে হয়ে থাকে সব সময়। তাই সময়ের দই দিয়ে কপালে মেনে নেওয়া একদল বোকামি কাজ। আমি চাই না আমার মেয়ে সেই দলে পড়ুক। আমার মেয়েকে আমি সবসময় চাইবো আমার মেয়ে সময় ধোয়া না দিয়ে প্রতিবাদী হয়ে উঠুক। জীবনের এখানেই শেষ নয়, অনেকেই পথ হাঁটতে হবে। তাকে নিজের পথ নিজেই ঠিক করে অন্যের জন্য কখনো নিজের পথটা হারবে না, সেটা করাটাও বোকামি নিজ কাজ। বাবার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে মায়া। নিজের বাবা যে এতটা সাপোর্ট করবে কখনোই ভাবেনি মায়া। নিজের বাবার প্রতি এক বুক ভালোবাসা নিয়ে নিজের বাবার কাঁধের থেকে মাথাটা তুলে আস্তে করে তাকায় রফিক সাহেবের দিকে। মায়া অশ্রুসিক্ত টলমল চোখে বাবার দিকে তাকিয়ে থেকে আবারও অবুঝের মতো করে বলল, বাবা আমি কি করব? আমি যে অনেক বড় একটা বেড়া জালে আটকে পড়েছি, সেখান থেকে ছোটার কোনো দ্বিতীয় রাস্তা খুঁজে পাচ্ছি না। সেটা তোমার ধারণা, তুমি বেড়া জালে আটকে পড়ে গেছো, কিন্তু আমি বলবো এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান পার্ট থাকে না। তোমার সমস্যার সমাধানও আছে, হয়তো একটু কঠিন হবে, কিন্তু তুমি চাইলে হয়তো সব ঠিক করতে পারবে। সবকিছু ব্যক্তির হাতেই থাকে, শুধু সামনের ব্যক্তিটাই সেটা খুঁজে বের করতে হয়। তুমি পারবে, খুঁজে বের করো তোমার সমস্যার সমাধান পার্টটা কোথায় আছে, তাহলেই তুমি সব সঠিক রাস্তা খুঁজে পাবে। বাবার এমন মন জড়ানো কথায় মুহূর্তে থমকে যাওয়া মায়া। নিজের বাবা নামক পুরুষটির কাছ থেকে সবসময় সঠিক সমাধান পেয়ে এসেছে, আজও তাই পাচ্ছে। কিন্তু বাবা নামক মানুষটি জানে না তার সমস্যা, কারণটা জানলেও হয়তো এতটাই সাপোর্ট করতো এখনকার মতোই। মায়া আর কোনো রকম কথা না বলে দুহাতে নিজের বাবার গলা জড়িয়ে ধরে নীরবে কেঁদে ওঠে। রফিক সাহেবও মেয়ের চাপা কান্নাটা বুঝতে পেরে দু হাতে জড়িয়ে ধরে মেয়েকে, এক হাতে নিজের মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে থাকে চুপচাপ। হৃদ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে নিজের রুমের কাঁচ বিশিষ্ট দেয়ালটি ধরে। চোখে মুখে হালকা বিরক্তির সাথে সাথে চিন্তার ভাঁজটা ফুটে উঠেছে। আর তার একটাই কারণ, তা হচ্ছে মায়াকে নিয়ে। এখন প্রায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। হৃদ মায়ার জন্য সারা দিন ধরে অপেক্ষা করতে করতে এখন রাত হয়ে এলো বলে তারপরও মায়ার আসার নাম নেই, আর না কোনো কিছু করছে। নিজের খেলায় কি এখন নিজেই মার খেয়ে যাবে হৃদ? অবশেষে কি সব কিছু হারাতে হবে মায়ের চুপ করে থাকার জন্য? মন বলছে মায়া কিছু ঠিকই করবে, কিন্তু পরিস্থিতি বলছে অন্যটা। এখন যদি মায়া ঠিক সময় কথা না বলে, তাহলে এবার হৃদ সবার কাছেই অদ্ভুত প্রাণী বা মিথ্যাবাদী বলে গণ্য হবে। কিন্তু সেটা বড় কথা নয় হৃদের কাছে, কারণ হৃদ কাউকেই পরোয়া করে না। সেই সুবাদে কে কি বলল সেটাও দেখার কথা না।